আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। বেসরকারি স্কুল কলেজ শিক্ষকদের অবসর ভাতা আবারও চালু, শিক্ষকদের হতাশার দিন শেষ হলো বললেন প্রধানমন্ত্রী। 15ই আগস্ট আজ 75-এর এই দিন সপরিবারে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, জন্মবার্ষিকীতে অদম্য কণ্ঠস্বরের প্রতি শ্রদ্ধা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্বারোপ। এবং তারুণ্যের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান, বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্বারোপ। শুধু দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বাংলাদেশের জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত, তবে এক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন নয়াদিল্লি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশকে অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হয়। সে সময় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সাথে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে। পরিবেশ সুরক্ষাকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়ার তাগিদ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে গ্রিন নেক্সাস কর্মসূচির উদ্বোধনে পরিবেশের বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। বিস্তারিত মাহবুব মোর্শেদের রিপোর্টে। বৃক্ষরোপণে সবুজায়ন, পরিচ্ছন্নতার আহ্বান, প্রকৃতি ও পরিবেশ আইনে সমৃদ্ধ হোক জ্ঞান প্রতিপাদ্যে 3 দিনব্যাপী গ্রিন নেক্সাস সবুজ সংযোগ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সংসদের পরিবেশ ও প্রতিবেশ রক্ষা এবং সচেতনতার এ আয়োজনে ছিল তারুণ্যের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রকৃতির এক অনন্য দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শুমারি মতে এখানে রয়েছে 277টি প্রজাতির 17,000-এরও বেশি গাছ, মজুদ প্রায় 5,000 মেট্রিক টন কার্বন, যা প্রাকৃতিকভাবে বিপর্যয়ের দ্বারপ্রান্তে থাকা ঢাকাকে বেঁচে থাকার জ্বালানি জুগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। সেখানেই এখন চলছে পরিকল্পিত বৃক্ষায়ন ও সুন্দর ক্যাম্পাস গড়ে তোলার কাজ। শুধু গাছ লাগানোর মধ্যে দিয়েই নয়, তারা এই গ্রিন ক্যাম্পাসকে ক্লিন ক্যাম্পাসে পরিণত করবে। দেশীয় বৃক্ষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হল সহ সব জায়গায় আমরা অলরেডি রোপণ করে দিয়েছি। কোনো গাছ কাটতে নারাজ, আমরা রিপ্লেসমেন্ট করতে পারি আর ব্যবস্থাপনা করতে পারি। আমাদের ক্যাম্পাসে অনেক ভঙ্গুর এবং ফ্রেজাইল আছে, যেগুলো পর্যায়ক্রমে আমরা অবশ্যই ব্যবস্থাপনায় আওতায় নিয়ে আসবো। 17,000-এর বেশি এখানে বৃক্ষ পাওয়া গেছে। 5,000 মেট্রিক টন কার্বন কিন্তু অলরেডি এখানে জমা হয়ে আছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। মাটি, পানি, বায়ু সহ সব দূষণ একটি আরেকটির সাথে সম্পৃক্ত, তাই পরিবেশ দূষণ নিরসনে পদক্ষেপও হতে হবে সমন্বিত। এর মধ্য দিয়ে বাঁচবে ঢাকা, বাঁচবে দেশ। একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে পরিবেশ দূষিত হয়। সেই জন্য আমাদের পরিবেশ দূষণ নিয়ে যখন আমরা কাজ করব, প্রত্যেকটা মাধ্যমে একসাথে ইন্টিগ্রেট করে আমরা কাজ করার চেষ্টা করব। দেশের উপযোগী আবহাওয়ায় বেঁচে থাকে, আমাদের জন্য বেশি পরিমাণ অক্সিজেন দেয় বা আমাদের জন্য পরিবেশের জন্য ভালো এমন গাছগুলোকে আমরা রাখতে চাই। তা আমরা এই শহরটাকে বাঁচাতে চাই। এই শহরটাকে বাঁচাতে হলে পরিবেশের দিকে নজর দিতেই হবে। সেখানে আমরা যদি বনায়ন না করি, গাছ না লাগাই, তাহলে আমরা বাঁচতে পারবো না। ক্যাম্পাসটাকে শুধুমাত্র বৃক্ষ দিয়েই পরিবেশ সুন্দর রাখবো তা না, অক্সিজেন নেব তা না, রাস্তাঘাট ক্লিন করব। কর্মসূচির উদ্বোধন শেষে মল চত্বর এবং উপাচার্যের বাসভবনে বৃক্ষরোপণ করা হয়। পরে ক্লিন ক্যাম্পাস কর্মসূচির অংশ হিসেবে ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণ করেন শিক্ষক শিক্ষার্থীরা। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা।
সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সাতক্ষীরায় বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ইস্টার্ন ব্যাংকের সহায়তায় উপকূলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হয় কুইজ ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থ-সামাজিক উন্নয়নে সবুজায়নকে বড় পরিবর্তনের ভিত্তি হিসেবে দেখছেন পরিবেশবাদীরা। বিস্তারিত বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। ম্যানগ্রোভ বন ও উপকূলীয় অঞ্চলের গাছপালা জলোচ্ছ্বাস, ঝড় ও সাইক্লোনের প্রভাব প্রায় 40 থেকে 70% পর্যন্ত হ্রাস করতে পারে। সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরায় উপকূলীয় সুরক্ষা এবং লবণাক্ততা প্রভাব মোকাবেলায় বেশি বৃক্ষরোপণ জীবন রক্ষাকারী একটি পদক্ষেপ। আসুন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এই জেলার উপকূলে সবুজের বেষ্টনী তৈরির মাধ্যমে একটি নিরাপদ ও টেকসই জেলা হিসাবে গড়ে তুলি এবং সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজায়ন উৎসবকে ঘিরে পরিবেশ রক্ষার অঙ্গীকার উপকূলীয় অঞ্চলের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থীর। আগামী দিনের সচেতন প্রজন্ম গড়তে পাঠ্য বইয়ের পাশাপাশি প্রকৃতির পাঠে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। গাছ কি উপকার করে, গাছ রোপণ কেন দরকার, অক্সিজেন ছাড়াও জীবন ধারণের জন্য আরো যেসব জিনিস প্রয়োজন তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। গাছ শুধু আমাদেরকে অক্সিজেন দেয় না, গাছের পাতা, কাণ্ড, মূল এটাই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা। প্রত্যেকটি জায়গাতেই যদি বৃক্ষরোপণ কর্মসূচি হতো বা পরিচালনা করা যেত, অনেক গাছ আমরা লাগাতে সক্ষম হতাম। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এবং তোমার শিক্ষকদেরকে সাথে নিয়ে তোমরা সেই বৃক্ষরোপণ কর্মসূচিটা চালিয়ে যাবে। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, গ্রামীণ সড়কের দুই পাশে রোপণ করা হয় নানা জাতের গাছের চারা। যে বৃক্ষরোপণের যে সচেতনতা সেইটা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কুইজ সহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে তাদের সচেতনতা। উপকূলীয় অঞ্চলের অবহেলিত এলাকায় বৃক্ষরোপণ যে কর্মসূচি গ্রহণ করেছে এই জন্য প্রকৃতির জীবনকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবেশ সংরক্ষণে ইবিএল এর যে অঙ্গীকার সেটা তারই একটা বহিঃপ্রকাশ। এবং গাছগুলো বড় হয়ে গেলে এখানের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং পরিবেশের ভারসাম্য। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মবার্ষিকীতে রাজধানীতে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিলে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন বক্তারা। মইনুল হাসানের রিপোর্ট। দেশের গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলন সংগ্রামে আপসহীন এক নাম বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও জনগণের কল্যাণে সারা জীবন কাজ করে যাওয়া মহান এই নেত্রীর 82তম জন্মবার্ষিকীতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।
নেতারা বলেন, বেগম জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ফসল আজ দেশবাসী ভোগ করছে। আমার ক্ষুদ্র জ্ঞানে খালেদা জিয়াকে পরিমাপ করা সম্ভব না। আমি এটুকু বুঝি, আমি দেশ চিনি, মাটি চিনি, খালেদা জিয়া শহীদ জিয়ার মতো। তাই যখন আছে, মাটির উপর যতক্ষণ আছি, ততক্ষণ তার আদর্শ পালনের মধ্য দিয়ে তাকে সম্মানিত করতে চেষ্টা করব। তাকে জীবন নাশের জন্য সব প্রচেষ্টার পরেও সবকিছু অতিক্রম করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে উনি উঠে এসছেন। মৃত্যুর আগে, মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ সেই স্বীকৃতি দিয়েছে। ওই স্বীকৃতির মাধ্যমে উনি বিদায় দিয়েছেন আমাদের কাছ থেকে। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। বিএনপির মহাসচিব বলেন, বেগম জিয়া ছিলেন অকুতোভয় এক নেতা, যিনি তার জীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছিলেন। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নিজের প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আছেন। কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন দলের নেতাকর্মীরা। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। নানা কর্মসূচিতে সারা দেশে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। গাজীপুরে জেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। সে সময় কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লার সভাপতিত্বে জেলা যুবদলের নেতারা ছিলেন। এছাড়াও বরিশাল সহ বিভিন্ন জেলায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। দেশের জনগণের অধিকার আদায়ে অদম্য কণ্ঠস্বর ছিলেন ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। তার স্মৃতি আজও দেশবাসীর মনে অম্লান। শ্রদ্ধা ভরে দেশের স্মরণ করে আপোষহীন এই নেত্রীকে। মাসুর শাকিলের রিপোর্ট। তুমি নন্দিত, তুমি দেশনেত্রী আপোষহীন। বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অভিযাত্রার আন্দোলন সংগ্রামে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর জেলায় ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে তার জন্ম। তার আদি বাড়ি ফেনীতে। তিনি দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন। ১৯৬০ সালে তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। ১৯৮০ সালে জিয়াউর রহমানের মৃত্যুর কিছুদিন পর জাতীয়তাবাদী দল বিএনপির হাল ধরেন। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এছাড়াও ১৯৯৬, ২০০১ সালেও তিনি আরও দুবার প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করেছেন। ছাত্র জনতার সেই আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন, মূল প্রেরণা ছিলেন বেগম খালেদা জিয়া। এরপর বারবার আক্রমণ করা হয়েছে গোটা দেশকে, জাতিকে, গণতন্ত্রকে আক্রান্ত হয়েছে। এদেশের বহু পথ এবং মতের রাজনীতি আক্রান্ত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তারপরও বিন্দুমাত্র তাকে বিচলিত করা যায়নি, তার কর্তব্য কর্ম থেকে তাকে বিচ্যুত করা যায়নি। যে সব সময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। মিলাদ ও দোয়া মাহফিলগুলোতে অংশগ্রহণের জন্য বিএনপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আজ 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের 51তম মৃত্যুবার্ষিকী। 1975 সালের এই দিনে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। পরে তাকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সমাহিত করা হয়। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য স্মরণীয় হয়ে আছেন। আমিনা রহমান শক্তির রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় নাম শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা পরবর্তী সময়ে সরকার পরিচালনায় তাকে নিয়ে আলোচনা সমালোচনা দুটোই আছে। 1975 সালের 15 আগস্ট ধানমন্ডিতে নিজ বাসভবনে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। একই সঙ্গে নিহত হন শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, 3 ছেলে, পুত্রবধূ সহ পরিবারের সদস্যরা। পরদিন শেখ মুজিবুর রহমানের মরদেহ সমাহিত করা হয় তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
দেশের বাইরে থাকায় বেঁচে যান তার 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 1981 সালে দেশে ফিরে শেখ হাসিনা রাজনীতিতে যোগ দেন। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। সবুজে সাজাই দেশে বহু তরুণের হাত ধরে গড়ে উঠছে নতুন নতুন বাণিজ্যিক পেয়ারা বাগান। সব মিলিয়ে পেয়ারার বাজার এখন প্রায় 10,000 কোটি টাকার। তবে এই বিশাল বাজার ধরে রাখতে প্রয়োজন মূল্য সংযোজন, সংরক্ষণ ও টেকসই আধুনিক বাজার ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ময়মনসিংহের ভালুকার গাবুদিয়া গ্রামের শিক্ষিত তরুণ সরওয়ার্দী পলাশ চাকরি ছেড়ে কৃষিতে যুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে 1 একরের বেশি জমিতে গড়ে তুলেছেন পেয়ারার বাগান। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে থাই 12 মাসি জাতের পেয়ারার সারা বছর উৎপাদন ধরে রেখেছেন তিনি। এতে আশানুরূপ ফলন এবং আয় দুটোই হচ্ছে। শারীরিক অসুস্থতার পরে আর কি আমি জবটা শিফট করে আমি কি করব, তখন আমি কৃষির মধ্যে আর কি ইনভলভ হলাম। এখন কি অবস্থা? এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো ইনকাম হচ্ছে। বাগানে গ্লোবাল গ্যাপের নীতিমালা অনুসরণে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। নিরাপদ খাবারকে আমরা গুরুত্ব দিয়ে পলাশ সাহেবের এই বাগানকে আমরা উত্তম কৃষি চর্চা বা গ্যাপের আওতায় নিয়ে এসেছি। এর জন্য আমরা যা কার্যক্রম সবগুলো হাতে নিয়েছি। আধুনিক প্রযুক্তির পাশাপাশি উন্নত বাজার ব্যবস্থা এবং সংরক্ষণ সুবিধা নিশ্চিত করার দাবি এই তরুণ উদ্যোক্তার। পেয়ারা থেকে অনেক ধরনের আচার তৈরি করতে পারি, অন্যান্য খাবার তৈরি করা যায়। দেশের বাইরে আমরা ভ্যালু অ্যাড করতে পারেন, তাই তো? জি স্যার, সরকার সেদিকে যদি সুষ্ঠু নজর দেন তাহলে কৃষকরা অনেক উপকৃত হবে, আমরা অনেক উপকৃত হব। সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের ঘাটতিতে প্রতি বছর বিপুল পরিমাণ ফল নষ্ট হয়। এই অপচয় রোধ করে পেয়ারার সম্ভাবনা কাজে লাগাতে দ্রুত কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন। চাকুরি নয়, কৃষি সফলতা এনে দিয়েছে এই তরুণের। পরিবারের অসম্মতির পরেও এই স্বাবলম্বিতা আজকে তাকে নতুন পথ এবং উদ্যোক্তায় পরিণত করেছে। এই তরুণের আকাঙ্ক্ষা সরকার যদি তাদেরকে আরও অনেক পৃষ্ঠপোষকতা করে এবং তাদের এই উৎপাদিত পণ্যগুলোকে যদি বিদেশে রপ্তানির সুযোগ করে দেয়, তাহলে বাংলাদেশে অনেক উদ্যোক্তা তৈরি হবে এবং তারা পাবে সতেজ বিষমুক্ত শাকসবজি, ফল ফলাদি। ময়মনসিংহের ভালুকার গোপদিয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। শুধু দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। পশ্চিমে বেড়ে ওঠা একদল বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের সৌজন্যে জাতীয় দলের সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত লাল সবুজের ভক্তরা। তবে আলোর পেছনে অন্ধকারের মতো ঘরোয়া ফুটবলের দুর্বল কাঠামো দেশের ফুটবলের ভবিষ্যৎকে ফেলেছে অনিশ্চয়তায়। জেলাগুলোতে লীগ আয়োজন নিয়ে টালবাহানার জন্য আমলাতান্ত্রিক জটিলতা এবং বাফুফের জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের শৈথিল্যকে দায়ী করছেন অনেকেই। যশোর জেলা প্রতিনিধি আকরামুজ্জামান, ময়মনসিংহের শেখ মহিউদ্দিন ও রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের সহযোগিতায় রিপোর্ট করছেন সাইদুর রহমান শামীম। জাতীয় দল ও বাংলাদেশের ফুটবলে একসময় অক্সিজেনের ভূমিকায় ছিল জেলায় জেলায় নিয়মিত ফুটবল চর্চা। 90-এর দশক থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে ফুটবলে শুরু হয়েছে ভাটার টান। ফিফার পরামর্শে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গঠন করেছে বাফুফে। তাতে সংকট কাটেনি। ডিসি হলো বাদশাহ, এসপি হলো সেনাপতি। এখন তারা মাঠ যদি অ্যালোকেশন দেয় তাহলে ওই খেলাগুলি তো নাই। কুমিল্লায় খেলার নাই, ময়মনসিংহে খেলার নাই, খুলনায় খেলার নাই। পাইপলাইনে যদি প্লেয়ার থাকে তার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের রিয়েল অর্গানাইজাররা যে সেই জায়গায় নাই, যেই কারণে বিভিন্ন লোক বিভিন্ন দলের হোক কিন্তু সহযোগিতা নিয়ে দেখা যায় তারা ডিএফএ মেম্বার হয়ে আসে। 4 বছর পর তারা আসে, 10-15 লাখ টাকা কামায় নিয়ে ভোট টোট দিয়ে চলে যায়। তাদের কোনো দায়িত্ব থাকে না। দেশের ফুটবলে অসংখ্য তারকা ফুটবলার ও ঋতুপর্ণা চাকমার মতো সাবজয়ী তারকার নিজের জেলা রাঙামাটিতে 2018 সালের পর থেকে মাঠে গড়ায়নি ফুটবল লীগ। লাস্ট লিগ হয়েছিল 2018 সালে। এরপরে লিগ হওয়ার কথা ছিল 2020 সালে। পরীক্ষাদিন ছিল বিদায়, করোনার কারণে আমরা লিগ করতে পারিনি। তখন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম নির্বাচিত। তো বর্তমানে প্রেক্ষাপট পরিস্থিতির মধ্যে আর লিগ করা সম্ভব হচ্ছে না। অনেক পিছিয়ে গেছি আমাদের রাঙ্গামাটি নয়, অনলি সারা বাংলাদেশের জেলায় খেলাধুলা পিছিয়ে গেছে। ঠিকভাবে নিয়ম মাফিক ফুটবল লিগ হচ্ছে না, টুর্নামেন্ট হচ্ছে না।
ফুটবল লীগ আয়োজনে গাফিলতির জন্য ময়মনসিংহ এবং যশোরের ফুটবল সংগঠকরা আমলাতান্ত্রিক খবরদারি ছাড়াও রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলেছে। রাজনৈতিক পথ পরিবর্তনের সময় যে গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত আমাদের ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে 21টা জেলায় লীগ হইতো, সেটার মধ্যে ময়মনসিংহ একটা ছিল, মানে প্রতিনিয়ত লীগ চলতো। জেলা ক্রীড়া সংস্থা থেকে আলাদা করে যখন ডিএফএ গঠন করলো, মূলত তখনই এই ফুটবলের বেহাল অবস্থা সৃষ্টি হলো, কারণ ডিএফএ গঠন হওয়ার পরে ডিএফএর নিজস্ব কোনো মাঠ ছিল না। ঘরোয়া ফুটবলের গতি ফেরাতে পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিচ্ছেন সবাই। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা বাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সদস্য অভিযোগে 3 জনকে গণপিটুনি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গণপিটুনির শিকার একজন পালিয়ে গেলেও 2 জন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর 12টার দিকে ধানমন্ডি 32 নম্বর সড়কে প্রবেশ করলে তাদের মারধর করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়। সকাল থেকে ধানমন্ডি 32 নম্বরে ভেঙে দেওয়া বাড়ির সামনে সড়কের দুপাশে পুলিশের ব্যারিকেড দেখা যায়। বাড়ির সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আশেপাশে এলাকায় গ্রহণ করা হয়েছে বাড়তি নিরাপত্তা। পুলিশের সাজোয়া যানও প্রস্তুত রয়েছে। বন্ধুত্ব শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত। ভারতের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, 2 দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের ওপর প্রতিষ্ঠিত। সকালে হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ভারতের 80তম স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন দীনেশ ত্রিবেদী। এ সময় হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী ছাড়াও বাংলাদেশে বসবাসরত ভারতের নাগরিক ও বাংলাদেশের বিভিন্ন খাতের আমন্ত্রিত অতিথিরা ছিলেন। বক্তৃতায় বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ছে বলে জানান হাইকমিশনার। পড়ে শোনান ভারতের রাষ্ট্রপতির বক্তব্য। As we look at the future, let us reaffirm our commitment, India's continued progress, unity and prosperity. Let us also continue to nurture the exceptional bonds of friendship between India and Bangladesh, working hand in hand toward shared prosperity. বান্দরবানের আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে দুঃখিত দর্শক রাজধানীর বিমানবন্দর এলাকার একটি ফিলিং স্টেশনে 1,21,00,000-এরও বেশি টাকা ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে ডিবি। সে সময় র্যাব লেখা জ্যাকেট, পিস্তল ও গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, চক্রটির দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদের সময় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 থেকে কোনো অবসর ভাতা পাচ্ছিলেন না। সরকার বিশেষ ব্যবস্থায় তাদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে। বেসরকারি শিক্ষক কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন, সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে শিক্ষকদের যেন আর ভোগান্তিতে না পড়তে হয়। এর আগে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যা বিশিষ্ট নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে যেতে হবে না কিংবা অর্থাভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না। বান্দরবানের আলীকদমের দুর্গম পাহাড়ি এলাকায় অতিবৃষ্টিতে ভেঙে পড়ে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল। বন্ধ হয়ে যায় 50 জনেরও বেশি শিক্ষার্থীকে পাঠদান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের পর বিদ্যালয় ও হোস্টেল পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। আগস্টের শেষ নাগাদ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে এই জনপদ, 4টি গ্রামের মানুষের বসবাস এখানে। তবে শিশুদের পড়াশোনার জন্য ছিল না কোনো বিদ্যালয়। দুর্গম এই পাহাড়ি এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে 2022-23 সালে প্রতিষ্ঠিত হয় সাকলাহান পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও হোস্টেল।
প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থীর নিয়মিত পদচারণায় মুখর থাকত বিদ্যালয় প্রাঙ্গণ। তবে গত 12 থেকে 14 জুলাইয়ের টানা অতিবৃষ্টিতে হঠাৎই ভেঙে পড়ে বিদ্যালয় ভবন। ক্ষতিগ্রস্ত হয় শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থাও, বন্ধ হয়ে যায় স্বাভাবিক শ্রেণী কার্যক্রম। পাহাড়ের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে একটা ঘর যদি পুনর্নির্মাণ হয়, শুধুমাত্র একটা ভবন হবে না, একটা প্রজন্ম এখান থেকে সম্ভাবনাময় হয়ে গড়ে উঠবে। বিদ্যালয় ভবনের দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই শিক্ষার মানকে অগ্রগতি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এখানে স্কুল ঘরটি নির্মাণের মাধ্যমে অত্র এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যাতে আলোর মুখ দেখে শিক্ষায় শিক্ষিত হয়, এই ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে প্রায় 20% কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক স্যার খুব দ্রুত ব্যবস্থা নিয়েছেন। স্যার আমাদের এখানে 8 মেট্রিক টন চাল, নগদ 50,000 টাকা এবং 10 বান্ডেল রঙিন টিন খুব দ্রুততার সাথে আমাদেরকে বরাদ্দ দিয়েছেন। সবার সহযোগিতায় আমরা দ্রুত কাজ শুরু করতে পেরেছি। আশা করি এই প্রত্যন্ত এলাকায় শিশুরা যে তাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছিল, এই সমস্যার সমাধান হবে। পাহাড়ের দুর্গম এই জনপদে একটি বিদ্যালয় মানেই শুধু একটি ভবন নয়, এটি অর্ধশতাধিক শিশুর শিক্ষা ও ভবিষ্যতের স্বপ্নের ঠিকানা। অতিবৃষ্টিতে সেই স্বপ্নের অবকাঠামো ভেঙে পড়লেও এখন নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সাকলাহানপাড়া বিদ্যালয়। আল মুকসিদ, চ্যানেল আই। এবার মিনিস্টার ফ্রিজ কৃষি সংবাদ। চাঁদপুরে এবছর পাটের ভালো ফলন হয়েছে, তবে উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষক। এবার প্রকৃতি সংবাদ। উপকূলীয় জনপদে নিরাপদ পানির হাহাকার দীর্ঘদিনের। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি আর প্রাকৃতিক দুর্যোগে সংকট যখন দিন দিন তীব্র হচ্ছে, তখন সরকারও বেশ কিছু উন্নয়ন সংস্থার উদ্যোগে সৌরবিদ্যুৎ চালিত পাইপলাইনের মাধ্যমে রাখাইন সম্প্রদায়ের ঘরে ঘরে মিলছে নিরাপদ সুপেয় পানি। তবে সংকটের স্থায়ী সমাধানে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ নুরুলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেসরকারি স্কুল কলেজ শিক্ষকদের অবসর ভাতা আবারও চালু, শিক্ষকদের হতাশার দিন শেষ হলো বললেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট আজ 75-এর এই দিন সপরিবারে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয়, জন্মবার্ষিকীতে অদম্য কণ্ঠস্বরের প্রতি শ্রদ্ধা। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ, আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নে গুরুত্বারোপ। এবং তারুণের হাত ধরে দেশে 10,000 কোটি টাকার বাণিজ্যিক পেয়ারা বাগান, বিশাল বাজার ধরে রাখতে টেকসই আধুনিক বাজার ব্যবস্থায় গুরুত্বারোপ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।